ডাক, আরেকদিকে ওই বিন্দেশীর আগমন, এই দুটো মিলে আমাকে যে একেবারে পাগল করে দিয়েছে। এখন আমি কি করব? এখন আমার মনটা এত ব্যাকুল হলো কেন? যতই আমি নিদ্রায় যেতে চাই, ততই যে ওই বিন্দেশীর চেহারা আমার সম্মুখে ভেসে উঠে। তবে কি আমি ওই বিন্দেশীর প্রেমে পড়েছি? তবে কি সে আমাকে বশীকরণ করেছে? তবে ছাই, আমি এসব কি ভাবছি? সে হলো রাজার লোক, আর আমি হলাম সাধারণ একটা ভিখারির কন্যা। তার সাথে কি আমার কখনো মানায় না। বৈদেশী এক বন্ধু আমার চমৎকার কণ্ঠ তোমার মালা। একই যুবরাজ, আপনি এই রাত এখানে? তোমার মধুমাখা সুর আমার ঘুম ভাঙিয়ে দিয়েছে মালা। তাই তো তোমার গান শুনতে তোমার কাছে আমি ছুটে এসেছি মালা। তাই বুঝি চোরের মতো ওকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার গান শুনছিলেন? শুধু গান শুনছি না মালা, আরো ভাবছি। কি ভাবছেন? ভাবছি তোমার গানের কি জবাব দেওয়া যায়। বলুন। ও না শোনা তাদির পশি
এই শোনো, এই মন দিলে মন দিলে নইলে পাওয়া মন দিলে মন মিলে নইলে পাওয়া গান শুনে আপনি পাগল হয়ে গেছেন কেন? এত সোজা অর্থটা তুমি বুঝতে পারলে না মালা? না কুমার, বলো মালা। হ্যালো, এই, আপনি আগামীকাল চলে যাবেন? তাই তো ভাবছি। না যুবরাজ, আমি এখনই আপনাকে যেতে দেব না। আরো কয়দিন যে আপনাকে এখানে থাকতে হবে। কেন মালা? কেন আবার? আজ কেনর জবাব আমি আপনাকে দিতে পারছি না, তবে আপনাকে ছেড়ে থাকতে আমারও কিন্তু মন চাইছে না। মালা, আপনি প্রতিদিন শিকারে বেরোবেন, আমিও আপনার পিছে পিছে থাকবো, আপনার কাজের সহযোগিতা করব। আপনি বিকালবেলা ওই পদ্ম পুকুরের ধারে বসে পদ্ম পুকুর উপভোগ করবেন, আর আমি আপনার পিছনে পিছনে বসে থাকবো। সত্যি মালা? হ্যাঁ যুবরাজ, সত্যি। তুমি যে এত মহৎ আমি কোনোদিন বুঝতে পারিনি। আর বুঝতে পারবেনও না, কোনোদিনও না। সহজে এত অল্প সময়ে তুমি যে এত আপন করে নিবে আমি কোনোদিন ভাবতে পারিনি মালা। আরে বৃষ্টি পরে এই। টিপ টিপ, এই আজ ভেজবো চলো। এই কোন হালাই রে এখানে? দিন দুপুরে বাসুদেবের নাতনির সাথে গুজুর গুজুর করছে। তুমি আর আসার সময় পেলে না, মরা বুড়ো কোথাকার। এই মাত্র দুজনে একটু প্রেম করেছিলাম, এর মধ্যে ঢুকে পড়লে। ও, তোমাদের যৌবনে জোয়ার ধরেছে বুঝি, তাই না গো? দাদু, আর তোকে কি বলবো পেতনি, রাত দুপুরে প্রেমের টানে ঘরের বাইরে আসতে তোর ভয় করলো না? এটা হলো বয়সের দোষ দাদু, বয়সের। কি বলবো দাদু, ঘুম যে আমার দুটি চোখে আসে না, তাই। ও, বুঝেছি বুঝেছি, যুবরাজকে ডেকে এনে তোর ঘুম তাড়াচ্ছিস বুঝি? দাদু, তুমি কিছু মনে করো না ভাই, এই হঠাৎ তোমাকে দেখেছে কিনা তাই তোমার ঘুম ভাঙিয়ে তোমাকে এখানে নিয়ে এসেছে। এই এই হতো ছুরি বেত্তি দাদু, ছেলেটা সারাদিন ধরে শিকার করেছে না ভাই, একটু বিশ্রাম নিব বলে, আর তা কিনা
এই হত চুরি পেতনি ওকে নিয়ে এসে প্রেম করছে। দাদু, যা বাড়ি যা বলছি, নইলে এই মাটির আগাতে তোর মাথাটা ফাটিয়ে দিব না গো। বুড়ো ভূত কোথাকার। যাও ভাই, তুমি একটু বিশ্রাম করো গিয়ে। তাই চলুন দাদু। তাই চলো। Hello, hello, hello. হ্যালো, আজ কতদিন হলো যুবরাজ বিজয় কুমার শিকারে গিয়েছে, হ্যালো, কিন্তু হ্যালো। এখন পর্যন্ত সে কেন ফিরে এলো না রাবণ সেন? যুবরাজ খুবই শিকার গিয়ে লোক, আই তো শিকারের নিশা বেবু। আমার মনে হয় আর সেই জন্য ফিরতে তার বিলম্ব হচ্ছে মহারাজ। অসম্ভব, তা হতে পারে না। আমার মন বলছে বিজয় কুমারের কোনো বিপদ হয়েছে রাবণ সেন, নইলে সে অবশ্যই এতদিন প্রাসাদে ফিরে আসতো। তাহলে মূল লক্ষ্য ফিরে আসতো মহারাজ। আমি জানি মল্লুক্ষা বিজয় কুমারের খুবই প্রিয় পাত্র, তাই বিজয়কে বিপদের মুখে রেখে সে কখনো প্রাসাদে ফিরে আসতে পারে না। তবে কি মহারাজ বলতে চান যুবরাজ সত্যি সত্যি কোনো বিপদের সম্মুখীন হয়েছে? হা হা রাবণ, আমার মন তাই বলছে। আর দেরি নয়, যাও এই মুহূর্তে তোমার সৈন্য সামর্থ্য নিয়ে বিজয় কুমারকে উদ্ধারের জন্য যেমন করে হোক, যেখান থেকেই হোক, আমার বিজয় কুমারকে উদ্ধার করা চাই। ঠিক আছে মহারাজ, আগামীকালই আমি সৈন্য সামর্থ্য নিয়ে চলে যাব ওই বিজয় কুমারের উদ্দেশ্যে। তারপর যেখান থেকে হোক ওই বিজয় কুমারকে নিয়ে ফিরে আসবো আপনার দরবারে জনাব। হ্যালো, হ্যালো, চেক, হ্যালো, হ্যালো। আমি যে ভেবেই পাচ্ছি না বিজয় কুমার এখনো ফিরে এলো না কেন। হ্যালো, হ্যালো। ও ঠাকুর, তুমি তো জানো শৈশবে সে মাকে হারিয়েছে, এই পিতৃষ্টিহে সে এতটুকু বড় হয়েছে, তাই তো আমি তার অনুপস্থিতি সইতে পারছি না ঠাকুর, সইতে পারছি না। হ্যালো। আবার আমার বিজয় কুমারকে তুমি রক্ষা করো ঠাকুর, রক্ষা করো, রক্ষা করো। বলুন দেওয়ানজি, আপনার কি সংবাদ? কাঞ্চননগর থেকে রাজকর কিছুতেই আদায় করা সম্ভব হচ্ছে না মহারাজ। এর কারণ? গত বছরের বন্যায় সেখানকার প্রজারা নাকি খুবই বিপদগ্রস্ত, তাই তারা এবছর কাজ কর দিতে অস্বীকার করেছে মহারাজ। আর তাই শুনে তোমরা আনন্দে প্রাসাদে ফিরে এলে, তাই না? তা নয় মহারাজ, আমি পরিষ্কার ভাবে তাদেরকে বলে এসেছি যদি তারা এক সপ্তাহের মধ্যে রাজকর পৌঁছে না দেয় তাহলে এই চাবুকের মুখে আমি রাজকর আদায় করে আনবো মহারাজ। প্রয়োজন হলে তাই করতে হবে, নইলে যে রাজকোষ শূন্য হয়ে পড়বে আর আপনাদেরই না খেয়ে মরতে হবে। এই রাজকোষ যাতে পরিপূর্ণ থাকে সে ব্যবস্থা আপনাদেরই করতে হবে।
এই হলো রাজা সূর্যবাহুর শেষ আদেশ। ঠিক আছে মহারাজ। আর আর আমিও দেওয়ানি কৌশিক সেন কিভাবে যে সামান্য প্রজাদের শাস্তা করতে হয় তা আবার ভালোভাবে এই নেন দেওয়ানজি, এই শালাকে বন্দি করে নিয়ে তার অপরাধ ওই কাঞ্চন নগরের আদর্শ আদায় করতে গেলে কাউকে নাকি ফিরে আসতে দেবে না। প্রয়োজন হলে রাজপত্রে বিদ্রোহী করবে, তবু একটি পয়সাও দেবে না। তাই নাকি? বেশ, এবার তুই যা, আমি এই শয়তানটাকে বুঝে দিচ্ছি বিদ্রোহ করার শাস্তি কত ভয়ঙ্কর। বল বল, তোর নাম কি? আমার নাম শ্যামালিকা। বিদ্রোহ করবে কেন? অন্যায়ভাবে আদর্শ আদায় করার অপরাধে। অন্যায় ভাবে? নয় তো কি, যে প্রজারা দিনের পর দিন না খেয়ে কাটাচ্ছে, আদর্শ না দেওয়ার অপরাধে আপনার সৈন্যরা তাদের উপর চালাচ্ছে অসংখ্য নির্যাতন। এই অন্যায় আমি নীরবে সহ্য করব না। তবে রাজস্ব দেবে না কেমন? না, জানো জানার পরিণাম কত ভয়ঙ্কর। আগে জানতাম না, এখন বুঝে নিলাম। কি বুঝে নিলে? বুঝে নিলাম যে আমরা গরিব বলে সকলের হাতের মার খেলে চলবে না, আমাদেরও আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। প্রয়োজন হলে আপনার পিঠে বার্তা বসাতে হবে। তবে রে চাষার বাচ্চা, এক্ষুনি আমি তোকে বুঝে দিচ্ছি বিদ্রোহ করার শাস্তি কত ভয়ঙ্কর। বল অলি শালা, বল বিদ্রোহ করবে কিনা? অলি শালা, অলি শালা বিদ্রোহ করবে কিনা? মারণ যত খুশি মারেন, তবু এই বুক আর বন্ধ করতে পারবেন না, কারণ চাষাদের মুখ কোনদিন চাবুকের বয়ে বন্ধ হতে পারে না। আচ্ছা দেখা যাক তোর মুখ আমি বন্ধ করতে পারি কিনা। অলি শালা বল। হুঁশিয়ার দেওয়ান কাকা, আর একটা চাবুক গাওয়ার গায়ে বললে আমার হাতের পিস্তল খানা এখনই গর্জে উঠবে। তুই আবার কি বলতে চাও সুমন বাবাজি? আমি বলতে চাই এই চাষারাই হচ্ছে আমাদের প্রাণ, তাই আমি ওর গায়ে একটি চাবুকের ঘা করতে দেব না। তবে তুমি কি বাবাজি ওই ছোট লোকদের দলে? ছোট লোকের দলে নয়, বলুন ন্যায়ের দলে। এর দলে? নয় তো কি, রোদে পড়ে বৃষ্টিতে ভিজে সোনার ফসল ফলিয়ে আপনাদের ধন সম্পদ পরিপূর্ণ করে দেয়, আর তার বদলে আর আপনারা চাচ্ছেন তার পিঠে চাবুক, তার আমি হতে দিব না। অন্যায় ভাবে আপনারা এদেরকে আঘাত করবেন, তা আমি কখনো হতে দিব না। ওদের পক্ষ নিয়ে আমি উপযুক্ত এর জবাব দিব। বেশ, তোমার কথাগুলো স্মরণ থাকবে বাবাজি। তবে কাজটা আমরা কেন করছি তা একবার ভালোভাবে চিন্তা করে দেখো, চিন্তা করে দেখো। তুমি ভাই আমাকে রক্ষা করতে পিস্তল হাতে ছুটে এসেছো। আমি সেনাপতির পুত্র সুমন সেন, ন্যায়ের পূজারী, গরিবের বন্ধু, তাই তো তোমার বিপদে আমি বসে থাকতে পারলাম না। যাও ভাই, তুমি আজ থেকে মুক্ত। ঠিক আছে ভাই,
গায়ে ফিরে গেলেও তোমার উপকারের কথা আবার চিরদিন বলে থাকবে। আর ওই কাঞ্চননগরের জনতাকে গিয়ে বলবো। কি বলবে? বলবো রাজবাড়িতে একটি লুকি রয়েছে, সে হলো নের পূজারি গরিবের বন্ধু সুমন সেন। আসি ভাই, বিদায় বিদায়। আমিও সুমন সেন। যতক্ষণ পর্যন্ত আমার হাতের এই পিস্তল থাকবে ততক্ষণ পর্যন্ত আমি নেই নয়কে ধ্বংস হতে দেব না। আমি নেইকে ধ্বংস হতে দেব না। কিন্তু এখনো পর্যন্ত তো বিজয় আসলো না। ওকে না দেখা পর্যন্ত আমার মনে যে আমি কিছুতেই শান্তি পাই না। ঠিক আছে, আমি অবসরে বরং একটি গান গেয়ে নেই। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, ভালো লাগে না। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এবার তারে আমি মজা দেখাবো, এবার আসো তারে আমি মজা দেখাবো। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, ভালো লাগে আরে পাখি উড়ে গিয়ে বললি না, আমি কি তার হাতে খেললি না। আরে পাখি উড়ে গিয়ে বললি না, আমি নয় তার হাতে খেললি না। সে যে ভালো লাগে না। প্রজাপতি উড়ে গিয়ে বললি না, আমি নয় তার হাতে খেললি না। প্রজাপতি উড়ে গিয়ে বললি না, আমি নয় তার হাতে খেললি না। আমার সারা ফাগুন শুধু দিলে যায়, আমার সারা ফাগুন শুধু দিলে সে যে কেন কিছু ভালো লাগে না, ভালো লাগে না। সত্যি মালা, কেন যুবরাজ? নইলে এতদিন হলো তোমাদের গায়ে এসেছি, আজও দেশে ফিরতে মন চাচ্ছে না মালা। আমি হচ্ছে সামান্য একটি নারী, আমার মাঝে এমনই কি আছে যে আপনি কিছুতেই আমাকে রেখে যেতে পারছেন না? যদি বলি সে গুণ তোমার মাঝে রয়েছে মালা। বলুন যুবরাজ, সে কি গুণ আছে আমার মাঝে? এখন বলবো না। বেশ, তবে আমি চলে যাচ্ছি। যেও না, যেও না কন্যা, এসো যেও না, যেও
মনের কথা যাও শুনাইয়া বলিতে তোমারে কন্যা বলিতে তোমারে দেখো না দেখো না বন্ধু দেখো না তোমার ছাড়া যেতে আমি এখন পারিব তুমি আমার জীবন সাথী কেন ভাবো তুমি আমার জীবন সাথী কেন ভাবো তোমায় নিয়ে বাঁধবো আমি চিরসুখে ঘর, কন্যা চিরসুখের ঘর। আজ মোহন প্রাণ লাহিনী যেমন মজনুর লাহিবা দূরে সত্যি বলছো বন্ধু, তুমি আমাকে সত্যি অনেক ভালোবাসো তো বন্ধু? তুমি আমাকে কখনো ছেড়ে যাও? তাহলে তাহলে তুমি আমার কাছে এসো বন্ধু। হয় চন্দ্র সূর্যকে সামনে রেখে আজ থেকে তুমি হচ্ছ আমার চির বন্ধু। সত্যি 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 সত্যি। আরে বৃষ্টি পড়া টিপ টিপ আজ ভিজব চলো না কাছে আসার দিনে কেন কাছে আসো আর ভালোবাসার দিন কেন ভালোবাসো না? আরে বৃষ্টি পড়া টিপ টিপ আজ ভিজব চলো না বৃষ্টি পড়া টিপ টিপ আজ ভিজব চলো না কাছে আসার আমি তোমায় ভালোবাসি ভালোবাসবানি সত্যি করে দাও না আমায় ছেড়ে যাই না
আমি তোমায় ভালোবাসি, ভালোবাসনি, সত্যি করে কও না আমায় ছেড়ে যাবে। মাথার কেনা দিলাম, আমায় ছেড়ে যাবে। আমায় ছেড়ে যাবে। কাছে আসার দিন, কাছে আসো না। ভালোবাসার দিন, ভালোবাসো সবাই আমি ভালোবাসি মন প্রাণ দিয়া, সত্যি করে কও না ভালোবাসা। ভালোবাসি, ভালোবাসবানি, সত্যি করে কও না ভালোবাসবানি। মাথার কেরা দিলাম, আমার ভুলা না যাইবা। মাথার কেরা দিলাম, আমার ভুলা না যাইবা। ভালোবাসার দিন, আজ বৃষ্টি মারা ভিড় চলো না, বৃষ্টি মারা কাছে কাছে আসো না। ভালোবাসার দিন, আজ ভালোবাসো না। কাছে আসার দিন, আজ কাছে আসো না। ভালোবাসার দিন, আজ ভালোবাসো না। হুজুর শালা একেবারে সিঁড়ি বরাদের সামনে এসে পড়ছি। হেই হেই দুষ্ট কোথাকার। আপনাকে বলছিলাম না হুজুর, এই শিকার হাত ছাড়া হবে কেন? এই এখন তো দেখছি এই অনায়াসে শিকার আপনি হাতে ধরেছি। এই আমার হুজুরকে তাহলে এই খাত শিকারী বলতে হয়। চুপ করুন লোক। আগে হুজুর এই মুল্লু খা। হিয়ালি না করে কেন তুই এখানে এসেছিস তাই বল। এই মালাটা ছিঁড়ে ফেলেন হুজুর। কেন, কি হলো তোর? আমার না, মানে আপনার। এই আগে আমি আসার সময় দেখে এলাম এই আমাদের ওই সেনাপতি রাবণ সেন এই এখানে এসেই পড়েছে। সেনাপতি রাবণ সেন কোথায় সে? এই আমার মনে হয় এই আশেপাশে আত্মগোপন করে রেখেছি। আর দেরি করবেন না হুজুর, এই মালাটা ছিঁড়ে ফেলুন। এই নে, মালাটা তোর কাছেই রেখে দে। তাই রাইখা দিলাম হুজুর। চলুন হুজুর, এই এখান থেকে তাড়াতাড়ি আমরা কেটে পড়ি। যুবরাজ, এই যে করছিলাম না ও। আপনি এখানে আর আমি কিনা সারা বন তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি। বলুন কি সংবাদ সেনাপতি মশাই? মহারাজের আদেশ, এই মুহূর্তে আপনাকে রাজপ্রাসাদে ফিরে যেতে হবে। তিনি আপনার জন্য খুবই চিন্তিত। পিতা আমার জন্য চিন্তা করছে? ঠিক আছে সেনাপতি মশাই, আমি আর এখানে এক মুহূর্ত দেরি করতে চাই না। চলুন সেনাপতি মশাই, চল মুল্লুক খা। এই আপনি যান হুজুর, আমি ওই বাসুদেব বেটার কাছে সংবাদটা দিয়ে আসি। আর এই সঙ্গে ওই সুন্দরী মালাকেও একটু বলে আসবো।
সেন, কি তোমার অভিযোগ? আমার অভিযোগ যুবরাজ বিজয় কুমারের বিরুদ্ধে। বলো বলো রাবণ সেন, বিজয় কুমারের কি অপরাধ? বলতে যে সাহস পাচ্ছি না মহারাজ। নির্ভয়ে বলো রাবণ সেন। যুবরাজ শিকারে গিয়ে ওই সামান্য পচার মেয়েকে ভালোবেসে শ্যামলগড়ের মান মর্যাদা একেবারে দুলির সাথে মিশিয়ে দিয়েছে। রাবণ সেন, বিজয় কুমারের বিরুদ্ধে এমন কুৎসারণাতে সাহস পেলে কি করে? আমি এক বিন্দু মিথ্যা কথা বলছি না মহারাজ, কারণ যুবরাজকে খুঁজতে গিয়ে আমি স্বচক্ষে দেখে এসেছি যে ওই ছোট লোকের মেয়েটা বিজয় কুমারের বাহুবন্ধনে। চুপ করো রাবণ সেন, আমি যে ভেবেই পাচ্ছি না যুবরাজ বিজয় কুমার কি করে এতটা নিচে নেমে যেতে পারলো। আমিও তাই ভাবছি মহারাজ। যুবরাজ কেমন করে আপনার মান মর্যাদা বিসর্জন দিয়ে একটা ভিখারির মেয়ে আবদ্ধ হলো? না 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 না, অসম্ভব। যাও প্রহরী, এক্ষুনি যুবরাজকে দরবারে পাঠিয়ে দাও। যথাজ্ঞা মহারাজ। ও ভগবান, তুমি এমন সন্তান আমাকে দিয়েছো যে কিনা সামান্য একটা নারীর মুখে নিজের মান সম্মানের কথা ভুলে গিয়ে নিজের পিতার মাথায় কলঙ্কের পরশা তুলে দিতে চেয়েছে। আমাকে কেন স্মরণ করেছেন পিতা? তুমি নাকি শিকার গিয়ে এক ভিখারির মেয়ের ভালোবাসায় আবদ্ধ হয়েছ। পিতা, এ কথা আপনি কার কাছে শুনলেন পিতা? সেনাপতি রাবণ সেনের কাছে। বলো বলো রাবণ সেন যা বলেছে তা সত্য কিনা? সত্যি পিতা। বিজয়, তুমি রাজপুত্র হয়ে সামান্য একটা ভিখারির মেয়ের সাথে প্রেম ভালোবাসা করেছো, এই সাহস তুমি কোথায় পেয়েছো? পিতা, ভিখারি বলে তারা কি মানুষ নয় পিতা? বিধাতা কি ওদেরকে আশা আকাঙ্ক্ষা দিয়ে এই পৃথিবীতে পাঠায়নি পিতা? তবে কেন ওরা আজ আপনার কাছে এত তুচ্ছ, এত নগণ্য হবে পিতা? তাই বুঝি তুমি তোমার মান মর্যাদাকে ভুলে গিয়ে সামান্য একটা ভিখারির মেয়ের ভালোবাসায় আবদ্ধ হয়েছে? আমি জানি পিতা, মানুষ হয়ে মানুষকে ঘৃণা করা কোনো ধর্মেই নিবিবদ্ধ নেই পিতা। খামোশ! মানি না তোমার ধর্মের বলি। আমার আদেশ, এই মুহূর্ত থেকে ওই ভিখারির মেয়েকে তোমার মন থেকে মুছে ফেলতে হবে। আর কোনদিন শিকারের উদ্দেশ্যে প্রাসাদের বাহিরে যেতে পারবে না। মনে যেটা থাকে আমার এই কথাগুলো। যাও। বেশ, তাই যাচ্ছি পিতা। তবে যাবার বেলায় আপনাকে একটি কথা বলে যাচ্ছি যে মানুষ হয়ে মানুষকে মানুষের মান মর্যাদার কথা বলে গিয়ে মানুষকে মানুষ বলে মনে করে না, তার অন্যায় শাসন আমি কোনোদিন মেনে নিতে পারবো না পিতা, কোনোদিন না। তোমার দুঃসাহস দেখে আমি অবাক হচ্ছি রাবণ সেন। এবার তো নিজের কানেই শুনলেন মহারাজ, আমার কথা সত্য কিনা। হ্যাঁ হ্যাঁ রাবণ সেন, সবই তো শুনলাম, কিন্তু যেমন করেই হোক
এই পথ থেকে যুবরাজকে ফিরিয়ে আনতেই হবে। আমার মনে হয় ওই লম্পট বিকারী বাসুদেবকে সাহায্য করা প্রয়োজন। হ্যাঁ রাবণ সেন, তুমি ঠিকই বলেছ, আগে ওই ভিখারির বাচ্চাকে সাহায্য করা প্রয়োজন। আমিও দেখতে চাই তার কত বড় স্পর্ধা যে যুবরাজ বিজয় কুমারের পিছনে তার কলঙ্কিনী নাতনিকে লেলিয়ে দিয়েছে। সেটাই উত্তম বুদ্ধি মহারাজ। তবে কি আমি ছুটে যাব ওই বুড়োটার সন্ধানে? তাই যাও রাবণ সেন, যেমন করে হোক, যেখান থেকে হোক, সারা গ্রাম খুঁজে হলেও ওই জানোয়ারটাকে বেঁধে এই রাজ দরবারে হাজির করবেই করবে। তারপর আমি তাকে এমন শাস্তি দেব যে যা কেউ কখনো কল্পনাও করতে পারেনি। আপনার আদেশ আমার চিরধার্য মহারাজ। এই রাবণ সেনকে পথ বাতলিয়ে দিতে হবে না। কেমন করে ওই কিয়ভূতকে যে সাহায্য করতে হয় তাই এই রাবণ সেনের ভালোভাবেই জানা আছে। তবে তবে আসি আমি মহারাজ। ঠিক আছে, তুমি যাও, যেভাবেই পারো, যেখান থেকেই পারো, তাড়াতাড়ি ওই জানোয়ারটাকে নিয়ে দরবারে হাজির হবে। আচার্য, যাকে আমি তিলে তিলে ছোট থেকে বড় করেছি, তার পিতার মাথায় কলঙ্কের পরশা তুলে দিতেও একটু কুণ্ঠিত হলো না। একটা সামান্য নারীর মুখে হিতাহিত জ্ঞান পর্যন্ত হারিয়ে ফেলেছে। বেশ, আমিও রাজা সূর্যবাহু, কি করে যে এই পথ থেকে তাকে ফেরাতে হবে সে কৌশল আমার ভালো করেই জানা আছে। আগে ওই শয়তান বাসুদেব বেটা, তারপর যুবরাজ বিজয় কুমার। জ্বলছে সারা বাড়িতে যে দাও দাও করে জ্বলছে। আগুন আগুন। কিন্তু কিন্তু ওই শালা বাসুদেব কোথায়? তাকে কোথাও দেখতে পাচ্ছি না। না না, যেমন করে হোক সেই শালাকে যে আমার খুঁজে বের করতেই হবে। ওই ওই তো সেই রূপসী মেয়েটা জলের পাত্র নিয়ে ছুটাছুটি করছে। বাহ, দেখতে কি চমৎকার! আগুনের ফুলকির সাথে সাথে তার রূপের আগুনও যেন ছিটকে পড়ছে। আচ্ছা, আগে সেই বুড়োটার কাজ আমি শেষ করে নেই, তারপর হবে ওই সুন্দরীর পালা। চল শালা, চল বেটা, চল শালা রাজ দরবারে। চল শালা। আমি যাব না ওই জানোয়ারের রাজ দরবারে, আমি যাব না। জানোয়ার চল শালা। ঠাকুর, দাদা,
আমি যাব না, মরতে হয় আমার বাপ দাদার ভিটেতেই বলবো। যাবে না দেখে যে তোকে হবে না, 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 আমি যাব না। মারুন, যত পারুন চাবুক মারুন, তবু আমি এই পিঠে ছেড়ে কোথাও যাব না। যাবে না, সেনাপতি মশাই, তুমি আমার দাদুকে বেরো না। সেনাপতি মশাই, সরে দাও শয়তানের বলছা। হায় লাগে সেনা ও হায় গো মেরো সরে দাও শয়তানের। হাতে ধরি পায়ে ও হায় গো ছেড়ে দাও ঘুরে ও হায় গো ছেড়ে দাও দাদু, দুঃখ করিস নে বোন, আমি আবার ফিরে আসবো। তোর দাদুকে কেউ আটকে রাখতে পারবে না। দাদু, দাদু, কোথায় যাবে চল সেটা কোথায় যাবো কি করে কে দেবে লহয় দুঃখ করিস নে বোন, দুঃখ করিস নে। আমি আবার ফিরে আসবো বোন। চল শালা চল। দাদু
আমাকে একা রেখে তুমি যেও না। আজ তুমি হারিয়ে গেলে আমি যে বাঁচতে পারবো না দাদু, আমি যে বাঁচতে পারবো না। ও ঠাকুর, এই কে তোমার পরিহাস? বলো বলো ঠাকুর, তুমি এই বুড়ো বয়সে আমার দাদুকে কেন তুমি চাবুকের বিক্ষে ঠেলে দিলে? বলো ঠাকুর, বলো ঠাকুর। সেনাপতি রাবণ সেন এত দেরি করছে কেন? তাহলে কি সামান্য চাষাদের হাতে সে পরাজিত? রাবণ সেন এত সহজে কারো কাছে পরাজয় বরণ করতে শেখেনি মহারাজ। এই নিন আপনার শত্রু সেই বাসুদেব, তার নাতনিকে নেলিয়ে দিয়েছে ওই যুবরাজ বিজয় কুমারের পেছনে। তুমি কি সেই বাসুদেব? মহারাজ, আমি সেই বাসুদেব সর্দার। তুমি আমার পুত্রের পিছনে তোমার নাতনিকে লেলিয়ে দিয়েছ কেন? বলো বলো, জবাব দাও। আমি যে এক বিন্দু মাত্র জানি নে মহারাজ, আমি যে এর এক বিন্দু মাত্র জানি না। জানিস না? এই চাবুকের মুখে আমি স্বীকার করে দিব তুই জানিস কিনা। বুঝবে? তুই 4টা চাবুকের গা বললেই তুমি সব বুঝতে পারবে। এই তুমি কি অস্বীকার করতে পারো তোমার নাতনি যুবরাজকে ভালোবাসে না? আমার মালা যুবরাজকে ভালোবাসে না? না না, এ কখনো হতে পারে না। আর সেদিন আমি নিজের চোখে দেখে এসেছি হ্যালো তোমার নাট্য যুবরাজের বাহু বন্ধনে। এরবারও তুমি বলতে চাও এসব মিথ্যে? বিশ্বাস করুন মহারাজ, আমি এর বিন্দু মাত্র জানি না। জানলে আমি ওই শয়তানিকে গলা টিপে হত্যা করতাম মহারাজ, হত্যা করতাম। কেন সে ব্রাহ্মণ হয়ে চাঁদের প্রাণে হাত বাড়িয়েছে? শাস্তির ভয়ে মিথ্যা কথা বলো না সর্দার। যে অপরাধ তুমি করেছো তার যে কি শাস্তি হতে পারে তা যে আমি ভেবেই পাচ্ছি না। যুবরাজ বিজয় কুমারের জীবনের উপর যে কলঙ্কের কালিমা লেখা দিতে পারে তার একমাত্র শাস্তি হবে মৃত্যুদণ্ড। আপনি ঠিকই বলেছেন দেওয়ানজি, যে শাস্তি সে করেছে আমি তাকে দিলাম মৃত্যুদণ্ড। না, যাও রাবণ সেন, এই মুহূর্তে তার ছিন্ন শির এনে আমায় উপহার দেবে। মহারাজ, এবারকার মতো আমাকে প্রাণ ভিক্ষে দেন মহারাজ।
জীবনে আর এমন ভুল আর কখনো হবে না। আপনার দুটি পায়ে ধরে বলছি মহারাজ, আমার প্রাণ ভিক্ষে দিন। ক্ষমা না না না, ক্ষমা তুমি পাবে না শয়তান, শাস্তি তোমাকে পেতেই হবে। নিয়ে যাও রাবণ সে। তাই করছি মহারাজ, চল বেটা চাষার বাচ্চা। বেশ, মহারাজ যখন আমার কথা শুনলেন না, তবে যাওয়ার বেলায় আমিও বলে যাচ্ছি, যদি আমি কোনো পাপ করে না থাকি, তবে এই হত্যার বদলে মহারাজকে এর শাস্তি ভোগ করতে হবে, শাস্তি ভোগ করতে হবে। চল বেটা চাষার বাচ্চা, চল চল। এটাই হচ্ছে একমাত্র অপরাধীর শাস্তি। নইলে নইলে মহারাজকে এর প্রতিফল ভোগ করতে হতো। মহারাজ, এক পাগলি প্রবেশদ্বার ভেঙে পার সাথে প্রবেশ করতে চাইছি। পাগলি? হ্যাঁ পাগলি। যাও প্রবেশদ্বার খুলে দাও। তাই যাচ্ছি মহারাজ। আপনিও যান নওয়ানজি, দেখে আসুন তো সে কোন পাগলি। ঠিক আছে মহারাজ, আমি তাই যাচ্ছি। কে সেই পাগলি হতে পারে? কি তার পরিচয়, কি বা তার অভিযোগ? এই সেই শয়তানি বাসুদেবের নাতনি মহারাজ। তুমি কি সেই বাসুদেবের নাতনি? হ্যাঁ, আমি সেই বাসুদেবের নাতনি। বলুন, বলুন আমার দাদু কোথায়? আমার দাদুকে যে আমি নিয়ে যেতে এসেছি। তাকে তুমি আর নিয়ে যেতে পারবে না নারী, কিছুক্ষণ পরেই দেখতে পারবে তার ছিন্ন সে। না, কিছুতে হতে পারে না। আমার দাদু যে কিছুতেই মরতে পারে না। দাদু! দাঁড়াও পাপিষ্ঠ নারী, এক্ষুনি তোর দাদুকে সাঙ্গ করে দেয়া হবে। দাদু! আর সেই সঙ্গে তোমার পাপের শাস্তিটা যে তোমার দাদু পেয়েছে, সে তা তুমি নিজেই চোখে দেখে যাও। যান নওয়ানজি, ঠিক আছে মহারাজ। পাঠিয়ে দিন। ও কি রাজন হে, বিনা দোষে আপনি মারবে দাদু বীরে এই সব শহরে কেহ নাই আমার
আপনি আমার দাদুকে মুক্ত করে দিন, আমার দাদুর কোনো ক্ষতি আপনি করবেন না। শত কাঁদলেও তোমার দাদু আর ফিরে আসবে না নারী। না না না, আমার দাদু, আমার দাদুর কিছুই হবে না। আমার দাদু হারিয়ে গেলে আমি যে কিছুতেই বাঁচব না। দাদু, দাদু দাদু করে কোনো লাভ হবে না সুন্দরী। তোমার দাদুর ভবে নিলা আমি একেবারে শেষ করে দিয়েছি। এই নাও তোমার দাদুর মুন্ডু ঠিক।